শুরুতেই অনুরোধ করি, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। জি, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আবারও ফিরে আসি। সেটা হচ্ছে, আজ বিডার চেয়ারম্যান বলেছেন এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। কথা হলো, সরকার কিন্তু এর মধ্যে নানা চাপে সেখান থেকে কিছুটা পিছে হটেছে এমনটা মনে হয়। ওখানে আন্দোলন চলছে, শ্রমিকরা উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা অনেক চেষ্টার পরেও কিন্তু সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত কিছু ঘটল। সরকারের পায়ের মাটিটাকে কিছুটা নড়বড়ে মনে হয় রাশেদ হায়দার ভাই? সরকারের পায়ের নিচের মাটি নড়বড়ে ঠিকই আছে। আপনি যেটা বললেন যে বিডিআর চেয়ারম্যান বলছে যে এই সরকারের আমলে আর বন্দরের এই চুক্তি হবে না। আবার বিডিআর চেয়ারম্যান আরেকটা কথা বলি, এই আপনার ড্রিল বেবি ওনার কথা, 339 নম্বর পোর্ট র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগ আসবে না, আশিক চৌধুরী। ঘটনা হয়েছে, এতদিন তো আমাদের দেখানো হয়েছে বিদেশি বিনিয়োগ আসছে, এমন ভাবে আসছে যে 2004 সালে যে সুনামি হয়েছিল না, সুনামির চেয়ে বড় ঢেউ নিয়ে আসছে। মানে পাইপলাইনের ভিতর দিয়ে আসছে না, পাইপলাইনের এটা সুনামির মতো আসছিল, এখন আর আসে না। বিদেশি বিনিয়োগ মালয়েশিয়াতে লোক পাঠাবে, যার কারণে আপনার ডাক্তার ইউনূস নিজেই মানব পাচারের লাইসেন্স নিলেন, কাজ হইল না, পাঠাইতে পারলেন না। মালয়েশিয়ান গভর্নমেন্টও করে যায় না, তোমাদের কাছ থেকে নিব না। মিডল ইস্টের বিভিন্ন দেশ বাইন্দা বাইন্দা পাঠাইতেছে উপর কইরা। আবার আপনার এখানে ইউরোপে ঢুকতে দিচ্ছে না, সব নিয়ে এমনি তো ইনভেস্ট নাই। আমার যেটা মনে হয়, এরাই যে আজকে থেকে যে একটা আন্দোলন চালাইছে না অসহযোগের মতন, বন্দরালারা বহিনঙ্গর সহ, এইটাকে দমানোর জন্য বলা হইতেছে না এই সরকারের আমল মনে চুক্তি হইতেছে না। এই সরকার আমলে চুক্তি না, 9 তারিখে তোরা কিসের চুক্তি করবি? আগামীকাল ওখানে কি করতেছে বেচারা, বেরিয়ে চলে আসুক আজকে রাতে, যে না আর চুক্তি হবে না। চুক্তি মুক্তি যা যা দেওয়ার দিয়ে দিতে হবে ভাই। ওরা ভালো করে জানেন, যদি ওরা না দেয়, যা যা চাইছে আমেরিকা, এগুলো যদি না দেয়, আমেরিকার ইসরায়েল যা চাইছে এগুলো যদি না দেয়, তাহলে পৃথিবীর কোনো জায়গায় যায় এরা স্থান পাবে না। এমনকি এই ড্রিল বেবি ইংল্যান্ডে আসলে এখানেও হয়তো ইসরায়েলেরা তুলে যে মেরে ফেলাইতে পারে, কারণ এই যে ডিপি ওয়াল তো পুরোটাই ইসরায়েলের পয়সা। অনেকে এখন বলতে পারে না ভাই আপনি বেশি বুঝেন, এটা তো দুবাইয়ের পয়সা। না না, দুবাইয়ের পয়সা না। দুবাইয়ের যা ইনভেস্টমেন্ট আছে, দুবাইয়ের যা বড় বড় জিনিস, তাও সালার ইসরায়েলের, এটা সব ইসরায়েল। খেলাটা খেলতেছে হচ্ছে আমেরিকা আর ইসরায়েল। যা যা নেওয়ার আগে নিয়ে যাবে, নিয়ে যাইয়া এরপরে তোমরা এবার মারামারি করে যে কয়দিন বাঁচো বাঁচো, কোনো সমস্যা নেই। বাংলাদেশে গণতন্ত্র আসলো কি না আসলো, স্বৈরতন্ত্র আছে কি নাই, কোনো বিষয় না। আমার স্বার্থ আগে, তারপরে। ওই যে যেমন তারেক জিয়া বলে বাংলাদেশ ফার্স্ট, ইন্ডিয়া বলে ইন্ডিয়া ফার্স্ট, আমেরিকা বলে আমেরিকা ফার্স্ট, কথা ওইটাই। ওরা হচ্ছে ওদের স্বার্থ আগে, তারপরে তোমাদের স্বার্থ। তো বাঙালি তো বুঝে না, বাঙালি বুঝে না। বাঙালি যদি বুঝতো, তাহলে এই যে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিরা তুলে নেওয়া যাওয়ার পরে যখন মানুষ নেমে গেছিল রাস্তায়, বাঙালি বুঝতে শেখ হাসিনার রাখার জন্য মানুষ রাস্তায় থাকতো। এখনো পিটাইতো বাইরিয়া, যা হারাম যা তারা, এই বেডি যা করে দিয়েছে তা। তো এই বেডি তো গেছে গা, তো সব দিয়া গেছিল বলে ইন্ডিয়ারে। তো এখন কই থেকে দিতেছে এরা? সব ইন্ডিয়ারে দিয়ে গেছিল না, তাহলে এখন কই থেকে আমেরিকারে দিতেছে বলেন? এই প্রশ্নটা কেউ করে না। জি, রাশেদ হায়দার ভাই, আপনারা দুইজনেই একটা বিষয় বললেন, গুপ্ত জামাত, ঠিক না? এই যে গুপ্ত জামাত, এই গুপ্ত যারা থাকে এদেরকে ধর্মশাস্ত্রের ভাষায় বলা হয় মুনাফেক। অনেক আগে বেগম খালেদা জিয়া তার সরকারের সময় বলছিলেন যে জামাত হলো মুনাফেকের দল। আমি বেগম জিয়া, এটা ধর্মশাস্ত্রে কিন্তু এটা খুব বড় ধরনের অপরাধ। বলা হয় তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুনাফিকরা। তাহলে একটা ধর্মীয় দল জামাতে ইসলাম, সে গুপ্ত থাকবে এবং সেটা প্রমাণিত হয়ে যায়, কেমন লাগে না? বিষয়টা কেমন লাগে না? আচ্ছা, যাই হোক, আমি একটা কমেন্ট নিয়ে কথা বলবো। এই যে এক ভাই, উনি হলেন রজনীকান্ত,
মন্তব্য করেছেন, জামাত যেমন কি বলছে, জামাত যেমন গুপ্ত হয়ে আজকের এই পর্যায়ে এসেছে, আওয়ামী লীগকে একইভাবে আসতে হবে, এছাড়া মনে হয় না আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। আওয়ামী লীগ কি এই ধরনের গুপ্ত রাজনীতি করবে? দুইজনকে সময় দিব, কিন্তু 2 মিনিট করে বা 3 মিনিট করে যতটুকু সম্ভব হয়। রফিক ভাই আগে বলবেন, এরপর রাশেদ হায়দার ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমি এর আগে রাশেদ ভাইয়ের কাছে প্রশ্ন করলেন, এত সুন্দর আমাকে এই প্রশ্নের সুযোগ দিলেন না, এই জন্যই অভিযোগ দাখিল করলাম। এরপর আমি উত্তর দিব। এখানে আশিক বিডার আশিক, বিসি ওলা আশিক না বিসি ছাড়া আশিক নাকি? বিচি ছাড়া আশিক, হ্যাঁ বিচি ছাড়া আশিক মানে বিডা, এই তো। বয়স কত হয়েছে? কত? 40-42? 40। শেখ হাসিনার ক্ষমতায় কত বছর আগে আসছে? 18 মাস ধরে বাদ দেন, এর আগে 16 বছর করে গেছে। 16.5 বছর আর ধরেন 1.5 বছর, কত হইলো? 17-18 বছর। 18 বছরের আগে তার বয়স কত ছিল? কি জানে সে? কি জানে সে? 339 নাম্বার, এটা নিয়ে আমি আগেও কথা বলার জন্য ইচ্ছা ছিল। 39 নাম্বার পোর্ট হয়েছে বাংলাদেশে। সুতরাং এখানে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ যদি না এসে থাকে 2008 সাল থেকে, আরো আগে থেকে হয়েছে, আমি এটা স্বীকার করবো না। আমি একদিন বর্ণনা করছি, এই জন্য আগে যাচ্ছি না। 91 সালে কতটুকু হয়েছে, এরপরে 2006 সালে কত হয়েছে, 2008 সালে মানে কতটুকু হয়েছে, এরপর 2008 থেকে এই 2024 পর্যন্ত বাংলাদেশের নজিরবিহীন উন্নয়ন হয়েছে। উন্নয়নটা কিসের জন্য হয়েছে? এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কখন হয়েছে ও কি জানে? ও কি জানে? আমি আজ থেকে 25 বছর আগে প্রথম আমি সাভারে চাকরি, স্কোয়ারে চাকরি নিতাম। এর আগে আরো আমি 5 বছর ওইখানে থাকতাম। ওইখানে সাভার এলাকায় সব ধান ক্ষেত ছিল। আর এখন সাভার গাজীপুর যে ওই এলাকায় থাকি, যেসব ধান ক্ষেত ছিল সবগুলো 5 তলা 20 তলা 15 তলা বিল্ডিং হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, বাসা বাড়ি হয়েছে। বিনিয়োগ যদি না আসতো তাহলে কোথার থেকে আসতে? 339, মানে ও 600 কোটি টাকা যে বন্দরের যে একজন আজকে যে শ্রমিক নেতা প্রকাশ্যে তারা বলছে যে 600 কোটি টাকা ড্রিল হয়েছিল, এই ড্রিল করতে পারে নাই সে। 600 টাকা তাই আশিক বিডার আশিক সে পাইতো 600 কোটি টাকা পাইতো যদি এইটা বন্দরটা দিতে পারতো। এখন বলছে 339 নাম্বারে। কোথায় কোথায়? রফিক ভাই আপনাকে একটু স্মরণ করাই, 2008 সালে বাংলাদেশের জিডিপি ছিল 91 বিলিয়ন ডলার। আমি রিজার্ভ কত ছিল সেটা বলে। আর এখন রিজার্ভ কত ছিল? আমি জিডিপির সাইজটার কথা বলি, তাহলে বাকিটা অনুভব করা যাবে। এত আলোচনা তো আমরা করতে পারবো না, এত সূক্ষ্ম, আমাদের হাতে সময় কম। ওই সময় আর 2024 সালে বাংলাদেশের জিডিপির সাইজ ছিল 460 বিলিয়ন ডলার। এই জন্য বললাম 8 থেকে 24, কোথায় 91, কোথায় 460। তো ডেভেলপ হয় নাই, অর্থনীতির সাইজটা এত বড় হলো কিভাবে? ভাই শুনে, ডেভেলপ হয় না, ওই জন্য মানুষকে একটু স্মরণ করাই দিলাম। আমি ওনার বয়স আর ওনার